আরজি করে নির্যাতিতার ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শুধুমাত্র রাজ্য নয়, দেশ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং কর্মবিরতি চলছে এবং যার পরিপ্রেক্ষিতে নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে একটাই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। এবং ইতিমধ্যেই আপনারা জানেন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তের জন্য। সিবিআই তদন্তভার গ্রহণও করেছে এবং তারই সঙ্গে অভিযুক্তকে নিজেদের হেফাজতেও নিয়েছে। এরই সঙ্গে পর পর আপডেট উঠে আসছে এবং আরজি করের বর্তমান পরিস্থিতি, নির্যাতিতার বাবা, তাদের বক্তব্য সমস্ত কিছুই তুলে ধরবো। সঙ্গে আমাদের অতিথিরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্যান্ন চট্টোপাধ্যায়, রয়েছেন বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, এছাড়াও রয়েছেন কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বাবা তিনি কি বলেছেন শোনাবো। খুশি হওয়ার কিছু এমন কিছু দেখতে পাচ্ছি না। আমরা ন্যায় বিচার চাইছি। যে এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে, আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে, সেরকম তো কিছু হয়নি এখনও। যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরের শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে। নির্যাতিতা বাবার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর ছাত্রছাত্রীরা, চিকিৎসকরা যারা মূলত এই আন্দোলন সংগঠিত করেছে এবং তারপর বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্তেও। বৈশ্যানরদা, সিবিআই তদন্তের নির্দেশ। প্রথমত একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একটু আগে কিছু সন্তানহারা পিতা বলছিলেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, তাদেরকে বলে এসছেন যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আমরা এই ঘটনায় জড়িত যাকে তাদের 12 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্টও করেছিল এবং এটা চার্জশিট দিয়ে এটা ট্রায়াল কমপ্লিট করে যাতে এর ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত হয় সেটা পর্যন্ত বলা ছিল। কিন্তু তারপরেও নানান ধরনের কথা উঠছে। এখন আমি তো এই একজন ছাত্রী বা একজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতির কথা আলোচনা করতে এখানে ঠিক হবে বলে আমার মনে হয় না। তবু অনেক রকম কথা বলা হচ্ছে। কেস ডায়েরিতে নাকি এমন মেটেরিয়ালস ছিল, সেই কেস ডায়েরির মেটেরিয়ালস থেকে কেস ডায়েরিতে কী কী থাকে সেটা তো আগে জানতে হবে। কেস ডায়েরিটা হলো যে তদন্তটা হচ্ছে, সেই তদন্তর প্রতিটি পদক্ষেপ ওই কেস ডায়েরিতে লিপিবদ্ধ থাকে এবং এই কেস ডায়েরিটা দেখবার একমাত্র এখতিয়ার থাকে জজ সাহেবের এবং প্রসিকিউটার, মানে স্টেটের হয়ে যে রিপ্রেজেন্ট করছে সে। তো এইখানে দাঁড়িয়ে নানান ধরনের কথা বলা হচ্ছে। দেখুন, আমি ওইখানে এই বিষয়টাকে নিয়ে রাজনীতি হোক সেটা কখনোই কাম্য নয়, আমিও সে কথা বলবো না। তো তবু এইটুকু বলবো, আজকে জজ সাহেব হাইকোর্টের চিফ জাস্টিস অর্ডার দিয়েছেন সিবিআইয়ের। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিবিআইয়ের ইনভেস্টিগেশনে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা বুঝতে হবে যে সিবিআইয়ের যে সাকসেস রেট আমাদের দেশের, এটা অত্যন্ত পুয়ার। রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে শুরু করে নেতাই কাণ্ডের, অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডের গ্রেপ্তার সবই কিন্তু রাজ্য পুলিশ করেছিল এবং নোবেল চুরির কোনো কিনারা এখনো হয়নি। আমরা সবসময় চাইবো যে অপরাধী আছে সে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং তার কঠোর শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা করতে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমরা চাইবো যে এটা কঠোর শাস্তি হোক। সিবিআইয়ের ইনভেস্টিগেশন হলেই সেই ইনভেস্টিগেশনটাই সবচেয়ে ভালো। আর সিবিআইয়ের ইনভেস্টিগেশন ছাড়া আমাদের রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ, যাকে স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হয় সারা পৃথিবীতে, তো সেই পুলিশটা খারাপ। এইটা যারা সাজানোর চেষ্টা বা দাঁড় করানোর চেষ্টা করছেন, আমার মনে হয় যেহেতু আমি এই ফৌজদারি কোর্টেই দীর্ঘদিন প্র্যাকটিস করছি অ্যাজ অ্যান অ্যাডভোকেট, বলতে পারি এই বিশ্লেষণটার সঙ্গে আমি একমত নই। আমার হাতে একটি নোটিশ ইতিমধ্যে এসে পৌঁছেছে, যে নোটিশটি ইতিমধ্যে ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফ থেকে। যে কর্মবিরতির ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত শুধু নয় দেশের বিভিন্ন প্রান্তে চলছে, তাতে বলা হয়েছে বিষয়টা অ্যাডভাইসারি ফর অল মেডিকেল কলেজেস অ্যান্ড ইনস্টিটিউশনস ফর এনশিওরিং সেফ ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট। ইতিমধ্যেই কিন্তু এই চিঠির প্রতিলিপি আমার হাতে এসে পৌঁছেছে। অবশ্যই এই নিয়ে প্রতিক্রিয়া নেব। চিকিৎসকরা রয়েছেন। শতরূপ, সিবিআই তদন্তের নির্দেশ। দেখুন, আমি
বৈশ্বনাথ চ্যাটার্জিকে একটা কথা বলি, যেরকম রবীন্দ্রনাথের নোবেলের কোনো কুলকিনারা সিবিআই করতে পারেনি, তেমন আবার এই যে অনুজ পান্ডে ডালিম পান্ডেকে সিআইডি ধরেছিল বললেন, কেন ধরেছিল তারও কোনো কুলকিনারা আজ অব্দি সিআইডি করতে পারেনি। সাকসেস রেটের কথা যদি বলেন, আপনাদের পুলিশের সাকসেস রেটও পশ্চিমবাংলার মানুষের জানা আছে। তবে একটা কথা আমি অবশ্যই বলবো, যা আমার আগেও ডক্টর সুবীর গাঙ্গুলি বললেন, কি বাকিরাও বললেন ওখানকার যারা আন্দোলনকারী, যে সিবিআইও সত্যি কথা বলতে আমাদের রাজ্যে গত 10 বছরে যদি একটা তদন্তও শেষ করতো, তাহলে আজকে সিবিআই তদন্ত হয়েছে শুনলে আমরা একটু ভরসা পেতাম। কিন্তু এটা ঘটনা যে সিবিআই এর মতো অপদার্থ সংস্থা, মানে গত 10 বছরে তারা নিজেদের যে অপদার্থতা প্রমাণ করেছে, তাতে সিবিআইয়ের কাছে গেছে বলে আলাদা করে আনন্দ পাওয়ার কিছু নেই। অনেকের মতো আমরাও চেয়েছিলাম যে এখানে একটা বিচার বিভাগীয় তদন্ত হোক, কিন্তু যাই হোক না কেন, আমার মনে হয় সরকারের আজকে এই প্রশ্নটা নিজেকে করতে হবে, যখন এরকম একটা ঘটনা ঘটে, যে ঘটনার মধ্যে আপাতভাবে কোনো সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেসের ব্যাপার নেই, যেটা কোনো রাজনৈতিক সংঘাত বা সংঘর্ষের ঘটনা নয়, একেবারে একজন ব্যক্তি মানুষের প্রতি একটা নৃশংস অপরাধ, সেইখানেও সরকারের ভূমিকা, পুলিশের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে, আজকে যে ভিকটিম, তার পরিবার, তার সহপাঠীদের মনে, বৃহত্তরভাবে সমাজের মনে এই প্রশ্ন কেন থাকবে পুলিশের এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে? তাহলে সরকারকে আমরা কোন চোখে দেখি? ভোটে কদিন আগে যখন ভোট হলো, আমরা দেখেছিলাম বিরোধী, মানে আমি সিপিএম বলে খালি বলছি না, সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন দলের প্রার্থীরা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছিলেন, তখন তৃণমূলের লোকজনকে ওখানে ভিড় করিয়ে গো ব্যাক করে স্লোগান দেওয়ানো হচ্ছিল। ওটা ছিল একটা অর্গানাইজড গো ব্যাক স্লোগান। গত 3-4 দিন ধরে আমরা দেখছি কোনো অর্গানাইজড নয়, অর্গানিক গো ব্যাক স্লোগান কাকে বলে, যেখানে তৃণমূলের এই স্বর্ণকমল সাহা থেকে শুরু করে, জাভেদ খান থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা গিয়ে কোনো রাজনৈতিক দলের কাছে নয়, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে, আরজি করে ডাক্তারবাবুদের কাছ থেকে গো ব্যাক স্লোগান শুনে মুখে চুনকালি লাগিয়ে ফেরত আসছেন। এবং দেখো, আজকে আমাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটা উঠবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল চাকরি দেবেন। সত্যি একদিনে পশ্চিমবাংলার ডবল চাকরির নমুনা দেখলাম। সন্দীপ ঘোষ দুপুরবেলা চাকরি গেল, বিকালবেলা নতুন চাকরি হয়ে গেল। এই যদি সরকারের একটা ভূমিকা হয়, যে লোকটা ধিকৃত, যে লোকটা নিন্দিত, এত বড় একটা অপরাধ সামনে আসার পরে যে লোকটার প্রথম স্টেটমেন্ট হচ্ছে মেয়েটার দায়িত্ব জ্ঞানহীনতা হয়েছিল, মেয়েটা ইরেসপন্সিবল ছিল, কেন একা সেমিনার রুমে থাকতে গেছিল, এরকম একটি ধিকৃত, নিন্দিত লোক, যে কিনা সামাজিক চাপে দুপুরবেলা নিজে পদত্যাগ করতে বাধ্য করলো, বিকেলের মধ্যে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে তাকে আবার একটা প্রাইজ পোস্টিং দিয়ে দিলেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না? আজকে যে কথাটা এখানে বলা হলো, একটা ক্রাইম সিনকে ভাঙা হচ্ছে। আজকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো দুপুরবেলা, বিকেলবেলা পাশে ওখানে ভাঙচুর শুরু করে দিয়ে আমাদের এটা বুঝতে বাকি থাকে, যেটা প্রমাণ লোপাটের চেষ্টা ছাড়া আর কিছু হতে পারে না। আমার শেষ কথা বলছি এখানে, শিলাদিত্য, দেখো কথাগুলো না শুনতে খুব ভালো লাগে, রোববারের মধ্যে ধরতে হবে, না হলে আমরা বুঝে নেবো, এই করে নেবো, ওই নায়কের অনিল কাপুরের মতো। কিন্তু তোমাকে একটা উদাহরণ দিই, তোমার মানে আমাদের সবার মনে আছে, কামদুনির ঘটনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মিডিয়া শো করতে গিয়ে, গ্যালারি প্লে করতে গিয়ে বলেছিলেন পুলিশকে সময় বেঁধে দিচ্ছি, 10 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, করলেন, হাততালি করলেন। কি হলো? এমন তদন্ত করলো পুলিশ, তখনকার মতো কিছু লোককে গ্রেপ্তার করালো। এই যখন বৈশ্বনাথ চ্যাটার্জি বলছেন না যে একজন গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার করা হলো। তারপরে কি হলো? এমন অপ্রতুল প্রমাণ যে একটা সময় আদালত বাধ্য হলো তাকে রিলিজ করে দিতে, এবং সেখানে জাজ যিনি, তিনি আক্ষেপের সঙ্গে বললেন যে আমরা শাস্তি দিতে চাই, কিন্তু পুলিশ আমাদের কাছে তদন্ত করে যা প্রমাণ এনে উপস্থিত করেছে তাতে আর শাস্তি দেওয়া যাচ্ছে না বলে একজনকে ছেড়ে দিতে বাধ্য হলো আদালত। সুতরাং এই হাততালি পাওয়ার জন্য রোববারের মধ্যে তদন্ত শেষ করতে হবে, নাহলে আমি সিবিআইকে দিয়ে দেবো, এইসব বলে সস্তা হাততালি পুরনো যায়, কিন্তু পরিণতি হয় কামদুনির মতো। এই উদাহরণ আমাদের সামনে রয়েছে। রাজ্য পুলিশের তদন্ত যদি ভালো হয়, তাহলেও কিন্তু কিছু মানুষ আছেন যে রাজ্য পুলিশকে সমালোচনা করবেন। কলকাতা পুলিশকে যখন বলা হয় যে কলকাতা ভারতবর্ষের সেফেস্ট সিটি, তখনও বলা হয় যে এখানে ঘটনাকে সাপ্রেস করা হয় বলে ওখানকার সেন্ট্রাল গভর্নমেন্টের যে চার্ট তাতে বেশ কম রেজিস্টার হয়েছে বলে এটা কলকাতাকে সেফেস্ট সিটি দেখাচ্ছে। তাহলে কলকাতা হাইকোর্ট কেনই বা তদন্তের নির্দেশ দিয়ে দিল সিবিআই? না, কলকাতা হাইকোর্ট দিয়েছেন, দেখুন জজ সাহেব চিফ জাস্টিস দিয়েছেন, আমি তো চিফ জাস্টিসের ওপরে নয়। তবে আমি যেহেতু এই প্র্যাকটিসটা করি, মানে ওকালতিটাই মানে ক্রিমিনাল সাইডেই করি, তাই জন্য এইটা আমি জানি যে প্রতিনিয়তই এই ধরনের সামাজিক ব্যাধির বিভিন্ন মামলা সংক্রান্ত হয়। এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং রাজ্য পুলিশ, আমি অন্তত মনে করেছি কলকাতা পুলিশ যে তৎপরতা দেখিয়েছিল, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল। তো তারপরেও যদি কোনো জায়গায় স্যাটিসফ্যাকশনের অভাব থেকে থাকে, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে সিবিআই এনকোয়ারিতে আমার কোনো আপত্তি নেই। তো আজকে চিফ মনে হচ্ছে জাস্টিস না যে আস্থা রাখতে পারছেন, এই যে এত আন্দোলন, এত মানুষ, প্রত্যেকে বারবার করে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলছেন একটু, এবং তারই সঙ্গে যে আমরা জানি যে আগামীকাল কলকাতা রাজপথে মাঝরাতে মহিলারা উপস্থিত হবে, কোথাও এই নিয়ে কি প্রশ্ন উঠছে না? নারী নিরাপত্তা নিয়েও কি প্রশ্ন উঠছে না বৈশ্বনাথদা? দেখুন, আন্দোলন নিশ্চয়ই হচ্ছে, যারা করছেন নিশ্চয়ই তারা স্টুডেন্ট মুভমেন্ট করছেন, তাদেরকে তো আমি দোষারোপ করতে পারি না, তাদের সহপাঠী মারা গেছেন, তারা আন্দোলন করছেন।
তার সঙ্গে সঙ্গে এক্ষুনি প্রিন্সিপাল যিনি ওই নতুনভাবে এসছেন তিনি বলেছেন যে যাতে রেগুলারাইজ করা যায়, যাতে যারা রুগীদের সাধারণ মানুষের অসুবিধা না হয় সেদিকটাও আমাদের নজর রাখতে হবে, সেদিকটাও ওনারা নজর রাখছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি অন্তত এই ঘটনাটা দুর্ভাগ্যজনক এবং এটাকে আমরা তীব্র নিন্দা করছি এবং রাজ্য সরকারও আমি দেখেছি তীব্র নিন্দা করেছে এবং দোষী গ্রেপ্তার হয়েছে এবং তার শাস্তির ব্যবস্থার কথাও বলা হয়েছে। এরপরে সিবিআই ইনভেস্টিগেশন করে যে দেখাক যে এর থেকে বেটার ইনভেস্টিগেশন বা যা ঘটনা ঘটেছে কোনো কিছু সাপ্রেস করা হচ্ছিল কিনা ওপেন করুন। এই প্রশ্নটাই বারবার করে উঠছে, আমি আরো রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো। নারী নিরাপত্তার প্রশ্নটা তো কোনো একটা ঘটনা কেন্দ্রিক প্রশ্ন না। নজরুল ইসলাম লিখেছিলেন যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে এই যে প্রশ্নগুলো উঠছে, এক হচ্ছে এই ঘটনাটাকে কেন্দ্র করে কেন পুলিশ বলল প্রথমে এটা আত্মহত্যা, কেন তড়িঘড়ি করে তার মৃতদেহটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, পুড়িয়ে ফেলার উদ্যোগ নেওয়া হলো, তৃণমূলের নির্মল বাজি ওখানে কি করছিল ওই দিন এই ঘটনা ঘটার পরে আরজি করে, কেন তৃণমূলের সোদপুরের স্থানীয় নেতারা মেয়েটির বাড়িতে পৌঁছে গিয়ে সেখানে তাদের মতো করে ঘটনাটাকে একটা করতে চাইল। সুতরাং এইগুলোর উত্তর আমাদের দরকার। এক দ্বিতীয় কথা যে নারী নিরাপত্তার প্রশ্নে মনে রাখতে হবে সেটা তো আমাদের মাথায় এটা রয়েছে যে এই রাজ্যেই আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাঁসখালিতে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দেওয়ার পরে উনি বলছেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, বয়ফ্রেন্ড ছিল, তাই এটা ধর্ষণ বলবেন নাকি লাভ অ্যাফেয়ার বলবেন। মধ্যমগ্রামে একটা মেয়েকে প্রথমে খুন করা হয়নি, ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণকে যদি হজম করে নিত তাহলেই মেয়েটি বেঁচে থাকতো। থানায় গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করেছিল বলে মেয়েটিকে মেরে ফেলা হয়। তারপরে আমরা সাক্ষী সেই ঘটনার, পরিবারের কাছ থেকে মৃতদেহ ছিনিয়ে নিয়ে পুলিশ নিমতলা শ্মশানে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সুতরাং এই যাবতীয় ঘটনার ফলে আজকে আমরা এমন একটা জায়গায়, যখন সুজেটের ধর্ষণ হলো পার্ক স্ট্রিটে, তার ধর্ষককে কলকাতা থেকে, পশ্চিমবাংলা থেকে, ভারত থেকে পালাতে সাহায্য করলো যে নুসরাত জাহান, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমপি করলেন। সুতরাং আমরা এমন একটা রাজ্যে বাস করছি, আমাদের এই 10-12 বছরের স্মৃতির ফলে এটা রাজ্যের একটা বড় অংশের মানুষের দুর্ভাগ্যজনক হলেও তাদের এটা বিশ্বাস হয়ে গেছে যে এইরকম কোনো একটা ঘটনায় আমাদের রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রীর সহানুভূতি সবসময় দর্শকের পক্ষে থাকে। এটা অত্যন্ত নিন্দনীয়। অনেকগুলো প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করব। আড়াল করার প্রসঙ্গই বা কেন চলে আসছে? দেখুন, সবসময় যদি দোষারোপের পালায় সবাই থাকে, যেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে, সেই দুর্ভাগ্যজনক ঘটনাতে মুখ্যমন্ত্রী নিজে সেই পরিবারের সঙ্গে কথা বলেছেন, অ্যারেস্ট হয়েছে, কাস্টাডিতে আছে, তারপরে আজকেও চিফ জাস্টিস সিবিআই অর্ডার দিয়েছেন ইনভেস্টিগেশন ফাস্ট ট্র্যাক কোর্টে করে তাড়াতাড়ি এটাকে স্পিডি ট্রায়াল করা হবে। এত কিছু যদি করার পরেও রুগী পরিষেবার কথা চালু করার কথা সুদীপ্ত দাও বললেন, আরেকজনও বললেন, প্রিন্সিপাল বললেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ব্যাপারটাকে নিয়ে কেউ মনে করে যে এই ঘটনাকে কেন্দ্র করে তার কিছু কথা যোগ করে দেবো, তাহলে এটা দুর্ভাগ্যজনক। এই যে ঘটনার আকস্মিকতা যেটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে, সেখানে কি এই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক নয় বৈশানরদা? না, আপনি কি, আমার কি কথায় আপনার একবারও মনে হলো যে এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় বা এর যে ঘটনা ঘটেছে তার অপরাধীদের আমরা তো সবসময় কড়া শাস্তি দাবি করছি এবং এই ঘটনা দেখুন বিচার ব্যবস্থা এটাকে স্পিডি ট্রায়াল করে শেষ করবে। সেখানে দাঁড়িয়ে যদি কেউ মনে করেন যে এটাকে নিয়েই খালি দোষারোপের পালায় করব আর এটাকে নিয়ে কিভাবে কি করা যায় সেইভাবে চেষ্টা করো, তাহলে তো এটা আরো খারাপ হবে। সঠিক বিচার এমনি এমনি হয় না, সঠিক বিচারটা সঠিক তদন্তের পরে হয়, নাহলে বিচারক তো ঘুরে ঘুরে প্রমাণ সংগ্রহ করে তদন্ত করেন না। সুতরাং উনি সঠিক বিচার করতেও পারবেন না তদন্ত যদি ঠিকমতো করে না হয়। যে কথাগুলো বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে দেখা করেছেন, একজন অ্যারেস্ট হয়েছে। আমি কামদুনির উদাহরণ এই কারণে দিলাম, কামদুনিতেই সবকটা জিনিস হয়েছিল। মুখ্যমন্ত্রী গেছিলেন, পরিবারের সঙ্গে দেখা করিয়েছিলেন, বেরিয়ে লোককে মাওবাদী বলে চোখ রাঙিয়েছিলেন, অ্যারেস্ট করা হয়েছে বলেছিলেন। আলটিমেটলি তার ফল আমরা দেখলাম, সে ছাড়া পেয়ে গেল কোর্ট থেকে। কেননা সবকিছু হলো, গ্যালারি শো হলো, কিন্তু সঠিক তদন্ত করে প্রমাণ সংগ্রহ করে আদালতে জমা দেওয়া হলো না। এক্ষেত্রে যেন এটা যেন ওই কামদুনি তো অ্যারেস্ট হয়েছিল, আমি এটাই বলছি। অতএব এখানে যেন তদন্তটা এখন সিবিআইয়ের হাতে আছে, এখানে যেন তদন্তটা সঠিকভাবে হয়। কোনো রকম কোনো প্রমাণ লোপাটের চেষ্টা যদি গত 4 দিনে হয়ে থাকে, সিবিআই যেন সেটাকেও খুঁজে বার করে। তাদেরকেও আসছে কেন হঠাৎ করে ঘরটাকে ভেঙে ফেলার ফলে, হঠাৎ করে ঘরটাকে ভেঙে ফেলার পরে, হঠাৎ করে, আমি মাঝখানে আপনারা বলিনি, এই কারণে আসছে এই সন্দীপ ঘোষের মেয়েটাকে দোষ দেওয়ার ফলে, বাড়িতে ফোন করে পুলিশের বলার ফলে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, একজন ধর্ষিতার নাম প্রেস কনফারেন্স করে পুলিশ কমিশনারের ঘোষণা করার ফলে, একাধিক কারণে সন্দেহটা আসছে। যদি এরকম কিছু হয়ে থাকে, সিবিআই তদন্ত যেন সেটা উঠে আসে, তারাও যেন শাস্তি পায়।